আচ্ছা, তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। তো নিউটনের গতিসূত্র জানার আগে আমাদেরকে জানতে হবে বেগ, ত্বরণ আর ভরবেগ এগুলোকে আমরা ডিফারেন্সিয়েবল ওয়েতে কিভাবে প্রকাশ করতে পারি। সিম্পল, জাস্ট ডিফারেন্সিয়েবল ওয়েতে কিভাবে প্রকাশ করতে পারি এইটুকু জানলেই আমাদের এখানে টপিক শেষ হয়ে যাবে। আমরা এটা নিয়ে ডিটেলসে ক্লাস 9-10-এ যেভাবে পড়ছি, ইন্টারমিডিয়েটে যেভাবে পড়ছি সেভাবে আলোচনা করবো না। ওকে, তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে বেগ কাকে বলে। বেগ বলা হয় এটাকে যে সময়ের সাপেক্ষে, আমি একটু সংজ্ঞাটা একেবারে ক্লিয়ারলি লিখে বুঝাই দিই। সময়ের সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ওকে, তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। খুব ভালো করে খেয়াল করবা, তুমি যখন ডিফারেন্সিয়েশন করো, ধরো এফ কোন একটা ফাংশন, এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করবা এক্স এর সাপেক্ষে, তখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা সেই সাপেক্ষটাকে তোমাকে নিচে বসাইতে হয়, আর যাকে ডিফারেন্সিয়েট করবা তাকে উপরে বসাইতে হয়। ওকে, তাহলে নিচে এই জায়গায় যেটা বসে সেটা হচ্ছে সাপেক্ষ। ওকে, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব তাকে আমরা কোথায় বসাই? নিচে। আর যাকে ডিফারেন্সিয়েট করব তাকে আমরা কোথায় বসাই? উপরে। তাহলে এবার এই কনসেপ্টের সাহায্যে আমরা এই বেগের যে সংজ্ঞা সেটাকে আমরা গাণিতিকভাবে ডিফারেন্সিয়েবল ওয়েতে প্রকাশ করতে পারবো। খেয়াল করো এখানে কি বলছে, দেখো স্পষ্ট দেখো, সময়ের সাপেক্ষে। দ্যাট মিনস আমরা যে ডিফারেন্সিয়েবল ওয়ে বের করতে চাচ্ছি, যার সাপেক্ষে তাকে নিচে বসাইতে হবে। তাহলে সময়ের সাপেক্ষে মানে হচ্ছে সময়কে নিচে জায়গা দিতে হবে। কিসের পরিবর্তনের হারকে? খেয়াল করো, এই ডি মানে হচ্ছে পরিবর্তনের হার। ডিফারেন্সিয়েশনে যে ডি অ্যাপ্লাই করা হয় সেই ডি মানে হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এখানে তিনটা জিনিস কাজ করে, একটা হচ্ছে পরিবর্তনের হার, আর হচ্ছে কার সাপেক্ষে পরিবর্তনের হার, আর হচ্ছে কার পরিবর্তনের হার। কার সাপেক্ষে? যার সাপেক্ষে তাকে নিচে বসাইতে হবে। আর এখানে বলছে কি সরণের পরিবর্তনের হার। পরিবর্তনের হার শব্দটা ব্যবহারের জন্য আমি ডি ব্যবহার করছি। কার পরিবর্তনের হার? সরণের পরিবর্তনের হার। এখন আমি সরণকে কি মনে করতে পারি? ধরো আমি সরণকে এখানে অবস্থান ভেক্টর মনে করতে পারি। সরণকে আমি যদি অবস্থান ভেক্টর মনে করি, আসলে ভেক্টরে আমরা সরণকে অবস্থান ভেক্টরই প্রায় সময় মনে করে থাকবো। ওকে, যদি এখানে কখনো কোনো এস মনে করতে পারি, এক্স মনে করতে পারি, এক্স এর দিকে সরণ এক্স মনে করতে পারি, যেটাই আমি সরণের পরিবর্তনের হার যেটাই মনে করি সেটাই আমাকে উপরে দিতে হবে। ওকে, তো এখন আমি আপাতত অবস্থান ভেক্টরকেই সরণের পরিবর্তনের হার মানে সরণ বলতে চাচ্ছি। মানে আমাদের যে সরণটা হবে সেটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে কল্পনা করব, যেহেতু আমরা ভেক্টরের মধ্যে বন্দি আছি, ভেক্টর নিয়ে আলোচনা করতেছি। ওকে, তাইলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকেই বেগ বলে। তাহলে এটাই হচ্ছে আমার জন্য বেগ ভি। খুবই সিম্পল, কঠিন কিছুই নয়। ওকে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার বা অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। সরণের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন একই কথা, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে, তো ওই অবস্থানের পরিবর্তনের হারকে আমরা বেগ বলতে পারি। একইভাবে ত্বরণ কাকে বলে? খেয়াল করো, ত্বরণে বলছে কি সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আবার একই ইকুয়েশন আসো, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে আমরা সময়কে নিচে বসাবো, আর কার পরিবর্তনের হারকে? বেগের পরিবর্তনের হারকে। তাহলে আমরা বেগকে উপরে বসাবো। ব্যাস, এই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই আমরা বলি ত্বরণ। ত্বরণকে আমরা আগে এ দ্বারা প্রকাশ করতাম, ছোট হাতের এ দ্বারা। এখানে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে পছন্দ করব। পুরা বইয়ে এখানে এফ দ্বারা প্রকাশ করছে, সেজন্য আমরা ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করবো, আর কিচ্ছু নয়। ওকে, তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। খুবই কনসেপ্ট, আশা করা যায় যে খুবই সহজ জিনিস। এখন দেখো এই জিনিসটাকে আমরা আবার এভাবেও প্রকাশ করতে পারি। খুব ভালো করে খেয়াল করো, এখানে যে ডি ডি টি আছে সেই ডি ডি টি যেমন আছে তেমন থাক। ভি যেটা দেখতে পাচ্ছ, ভি এর মান আমরা এই উপর থেকে বসাই দিতে পারি। ভি এর মান হচ্ছে ডি ডি টি অফ আর, মানে অবস্থান ভেক্টর বা দূরত্বের পরিবর্তন যেটাই বলি না কেন। তো এখন এটা দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? এটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে এখানে একটা ডি, এখানে একটা ডি, এই দুই ডি মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। দুই ডি মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। কাকে? আর কে।
আর কে দুইবার ডিফারেন্সিয়েশন, আর নিচে ডিটি ডিটি এর মানে হচ্ছে টি এর সাপেক্ষেই দুইবার ডিফারেন্সিয়েশন। তো টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন আমরা ডিটি স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্স অর্থাৎ দোনোবারই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যে কারণে আমরা ডিটি স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ দূরত্বকে বা অবস্থানের পরিবর্তনকে যদি আমি টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলেও ত্বরণ পেয়ে যাওয়া যাবে। ওকে, আর যদি বেগ পাওয়া যায়, বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করে তাহলে ত্বরণ পেয়ে যাব। আর যদি দূরত্ব পাওয়া যায়, মানে কতটুকু দূরে এসে গেল সেই দূরত্ব যদি আমি পেতে পারি, সেই সরণ যদি আমি পাই, সেই অবস্থান ভেক্টর যদি আমি পাই, তাহলে ওই অবস্থান ভেক্টরকে দুইবার ডিফারেন্সিয়েট করলেই আমরা ত্বরণ পেয়ে যাব। ওকে, তো এই ইকুয়েশনগুলো আমাদের একটু জানার দরকার ছিল। এবার আমরা জানবো ভরবেগ জিনিসটা কি। তোমরা খুব ভালোভাবে জানো যে ক্লাস 9-এ আমরা পড়ছি যে ভরবেগ মানে হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ওকে, তার মানে ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? জাস্ট ভর গুণ বেগ। ওকে, তো দেখো কোনো একটা বস্তুর ভর হচ্ছে একটা স্কেলার রাশি, তো ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি এম, আর বেগ হচ্ছে ভি, তাহলে এম ভি। তাহলে খেয়াল করো এই এম হচ্ছে একটা স্কেলার রাশি আর ভি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আলটিমেটলি টোটালটার গুণফল হবে একটা ভেক্টর রাশি আর ভরবেগ একটা ভেক্টর রাশি। তাহলে খেয়াল করো আমি এটার প্রেক্ষিতে আমাকে একটা জিনিস বুঝাইতে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ঠিক এরকম। ধরো একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, যদি দোনোটা ভেক্টর হয় তাহলে তাদের যে গুণ হয় সেই গুণ দুই ধরনের হয়, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। নিশ্চয়ই তোমরা আমি পড়াইছি এগুলা। যদি দোনোটাই ভেক্টর হয় তাহলে তাদের গুণফল হবে কি, একটা হয় ডট গুণন হবে নাইলে ক্রস গুণন হবে। কিন্তু যদি একটা স্কেলার ধরো হচ্ছে ফাই, একটা স্কেলার আর একটা ভেক্টর যখন গুণ হবে, একটা স্কেলার এবং একটা ভেক্টর যখন গুণ হবে, তখন তাদের মাঝখানে যে গুণ হবে সেই গুণটা ডট গুণনও হবে না, ক্রস গুণনও হবে না, সেই গুণটা হবে বীজগাণিতীয় গুণন। সেই গুণটা হবে বীজগাণিতীয় গুণন, অর্থাৎ ডট গুণনের যে নিয়ম সেই নিয়ম এখানে অ্যাপ্লাই হবে না, ক্রস গুণনের যে নিয়ম সেই নিয়ম এখানে অ্যাপ্লাই হবে না, এখানে নিয়ম অ্যাপ্লাই হবে বীজগাণিতীয় গুণন। বীজগাণিতীয় গুণনটা কেমন আমি তোমাদেরকে দেখাই। ধরো এই ভেক্টরের মান হচ্ছে এরকম 2i + 3j + 4k। ওকে, আর এই ফাই এর মান হচ্ছে ধরো 2x, ফাই এর মান 2x। তাহলে এখন ফাই এ সমান কি হবে? ফাই এ সমান কি হবে? ফাই এর মান প্রথমে লিখবো 2x, তারপরে এ এর মান লিখবো 2i + 3j + 4k। ওকে, তাহলে এই 2x এটার সাথে গুণ হয়ে গেলে আমরা পাবো 4xi। এই যে দেখো বীজগণিতে যেভাবে গুণ হচ্ছে সেভাবে গুণ হচ্ছে, কোনো নিয়ম কানুন অ্যাপ্লাই করতেছে না। আই এর সাথে আই গুণ হইলে 1 হবে, যে সাথে যে গুণ হইলে 1 হবে, এই ধরনের কোনো নিয়ম কানুন এখানে অ্যাপ্লাই হচ্ছে না। সরাসরি একদম আমরা সারা জীবন যে গুণ শিখছি সেই গুণ অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ আমরা সারা জীবন বীজগণিতে যে গুণ করে আসি সেটাই হচ্ছে বীজগাণিতীয় গুণ। তাই 2x ওর সাথে গুণ হলে হবে 4xi, 2x এর পরেরটার সাথে গুণ হলে হবে 6xj, আর 2x এর পরেরটার সাথে গুণ হলে হবে 4 × 8xk। ওকে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বীজগাণিতীয় গুণন। অর্থাৎ একটা ভেক্টরের সাথে যদি একটা স্কেলার গুণ হয় তখন যে গুণটা হবে সেই গুণটা হবে বীজগাণিতীয় গুণন, এবং এই গুণনের ফলে একটা ভেক্টর রাশি সৃষ্টি হবে। কেন? কারণ ওই ভেক্টরের যে আই জে কে সেগুলো কিন্তু তখনও থেকে যাবে, এটা কোথাও পালিয়ে যাবে না। যে কারণে আমরা এখানে ভর আর বেগের যে গুণফল আমরা রেডি করছি সেটা হচ্ছে বীজগাণিতীয় গুণন, কারণ ভর হচ্ছে একটা স্কেলার রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই দুজনের গুণ একটা বীজগাণিতীয় গুণন হচ্ছে, আর এই বীজগাণিতীয় গুণনের ফলে ভরবেগ সৃষ্টি হচ্ছে, সেই ভরবেগও একটা ভেক্টর রাশি হয়ে যাবে। ওকে, তাহলে খুবই সিম্পল ব্যাপার। ভরবেগকে এই বইয়ে ভরবেগকে একবার এফ দিয়ে প্রকাশ করছে, একবার পি দিয়ে প্রকাশ করছে, মানে সরি ভরবেগকে এফ দিয়ে প্রকাশ করছে। সাধারণত আমরা এফ দিয়ে বল প্রকাশ করি, বেশিরভাগ সময় আমরা এফ দিয়ে বল প্রকাশ করি, কিন্তু আমাদের এই বইয়ে কখনো কখনো এফ দিয়ে বল প্রকাশ করছে, আবার কখনো কখনো পি দিয়ে বল প্রকাশ করছে। তো ভরবেগকে ওরা এফ দিয়ে প্রকাশ করছে, কখনো কখনো ভরবেগকে ওরা কি দিয়ে প্রকাশ করছে? এফ দিয়ে। তো আমাকে এফ এর মাথার উপরে একটা তীরচিহ্ন দিয়ে আমি ভরবেগকে এখানে মিন করার চেষ্টা করছি, যেহেতু বইয়ে মিন করছে ভরবেগকে এফ দিয়ে প্রকাশ করছে। আবার কোথাও কোথাও বইয়ের বেগকে মানে বলকে এফ দিয়ে প্রকাশ করছে। কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, আমি যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করতে পারবো, এখানে টেনশনের কিছু নেই। তাহলে ভরবেগকে আমরা যদি এফ দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমরা এফ ইকুয়াল টু পাবো এম ভি। ওকে, অর্থাৎ ভরবেগ ইকুয়াল টু হচ্ছে এম ভি। এখন ভি এর জায়গায় আমি কিন্তু ভি এর মানটা বসাই দিতে পারি। যদি ভি এর জায়গায় ভি এর মান বসাই দিই তাহলে আমরা পাবো এম ডি ডি টি অফ আর। এখানে আহামরি কিছু নাই, এম ডি ডি টি অফ আর, এটাই হচ্ছে কিসের ইকুয়েশন? ভরবেগের ইকুয়েশন। ওকে, আরও কিছু করলে করা যায়, কিন্তু আমরা আসলে এই বান্দাকে আরও কিছু করতে চাচ্ছি না, আমাদের উদ্দেশ্য এখানে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউটনের গতিসূত্র পড়া। ওকে, তাইলে আমরা এই
বিষয়গুলো পড়ে আমরা জানতে পারলাম যে আমরা বেগ, ভরবেগ এবং ত্বরণকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েবল ওয়েতে প্রকাশ করতে পারি, ডিফারেন্সিয়েবল ভঙ্গিমায় প্রকাশ করতে পারি। এবার আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ার চেষ্টা করব। নিউটনের গতির প্রথম সূত্রটা কি ছিল আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি। নিউটনের গতির প্রথম সূত্রের জন্য তেমন কোনো গাণিতিক ইকুয়েশন আমাদের শেখার দরকার নেই। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বলা হয় জড়তার সূত্র। তো নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে কি, যদি কোনো বস্তু উপর বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ না করি, বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। অর্থাৎ ধরো এই বস্তুটা এখানে বসে আছে, ঠিক আছে, এই বস্তুটা এখানে বসে আছে, তুমি যদি বাইরে থেকে ওকে যদি কোনোভাবে বল প্রয়োগ না করো, ধাক্কা না দাও, কিছুই না করো, তাহলে সারা জীবন এই জায়গায় বসে থাকবে। আবার ধরো কোনো একটা বস্তু যেতেই থাকতেছে, ঠিক আছে, তো তুমি বাইরে থেকে যদি তাকে থামানোর চেষ্টা না করো বা অন্যদিকে যাওয়ার চেষ্টা পাঠানোর জন্য কোনো বল প্রয়োগ না করো, তাহলে সে ওই দিকে যেতেই থাকবে সারা জীবন। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো আমার এই বিল্ডিংটা এখানে বসে আছে, আমি এই বিল্ডিংটাকে ধাক্কা দিচ্ছি না, কিচ্ছু করতেছি না, ফলে এই বিল্ডিংটা এখানে আজীবন বসে থাকবে, কারণ আমি এর উপর কোনো বল প্রয়োগ করতেছি না। আর একইভাবে ধরো একজন ক্রিকেট খেলায় একজন বলার একটা বল নিক্ষেপ করলো, আর একজন ব্যাটসম্যান ব্যাট হাতে দাঁড়ায় থাকলো, বল যখন আসছে একটা নির্দিষ্ট দিকে যেতে চাচ্ছে, এখন ব্যাটসম্যান কি করছে, সেটাকে ব্যাট দিয়ে ঘুরে আরেক দিকে পাঠিয়ে দিছে। এখন ব্যাটসম্যান যদি বল প্রয়োগ না করতো, বলটা কিন্তু যেদিকে যাচ্ছিল সেদিকেই যেতে থাকতো। তাইলে কোনো একটা বস্তু গতিশীল হতে চাইলেও বাইরে থেকে বল দিতে হবে, কোনো একটা বস্তু গতি থেকে স্থিতিতে আসতে চাইলেও বাইরে থেকে বল দিতে হবে। এটাই হচ্ছে নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রের ব্যাখ্যা। তো আমি প্রথম সূত্র নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, খালি এটুকু মনে রাখো প্রথম সূত্রটা কি, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তুটা যদি স্থির হয় তাহলে আজীবন স্থির থেকে যাবে, বস্তুটা যদি গতিশীল হয় আজীবন সুষম গতিতে চলতে থাকবে। ওকে, দ্বিতীয় সূত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে, দ্বিতীয় সূত্র আমি লিখব। তো নিউটনের দ্বিতীয় সূত্রে বলছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বলের সমানুপাতিক। অর্থাৎ তুমি যতটুকু বল প্রয়োগ করবা সেটার উপরেই তার ভরবেগের পরিবর্তন হবে, যতটুকু বল প্রয়োগ করবা সেটার উপরে তার ভরবেগের পরিবর্তন নির্ভর করবে। এই জিনিসটাই খালি নিউটন সাহেব এখানে বুঝাচ্ছেন। তো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটার মানে হচ্ছে, একটু আগে আমরা ভরবেগকে কিভাবে পড়ছিলাম, একটু ভরবেগের সংজ্ঞাটা আমরা একটু দিই, এম ভি, ভরবেগ। আর এই এমভিকে আমরা এফ দ্বারা প্রকাশ করছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে, এমভি মানে ভরবেগকে আমরা এফ দ্বারা প্রকাশ করছিলাম, একটু আগে খাতা দেখলে টের পাবা। তো এখানে যে বল প্রকাশ করতেছে ওই বলকে আমি পি দ্বারা প্রকাশ করব। তো পি যদি বল হয়, নিউটনের এই সূত্র বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগ আমরা কি দিয়ে প্রকাশ করছি, এফ দিয়ে। তাহলে এই এফ যেটা, সেই এফ এর পরিবর্তনের হার, এফ এর পরিবর্তনের হার কি বললাম, এফ এর পরিবর্তনের হার তো আমরা বুঝছি পরিবর্তনের হার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর যেহেতু খেয়াল করো এই এফ যেটা ভরবেগ সেটা টি এর উপর ডিপেন্ডেন্ট। কিভাবে, কেন, কারণ এই এফটা আসলে আলটিমেটলি এখানে একটা রাশি আছে ভি এর উপর ডিপেন্ডেন্ট। সে এম ভত্ত ফিক্সড, একটা বস্তু আমি যেটা নিব সেটার ভত্ত এখন 5 গ্রাম থাকলে 5 মিনিট পরও 5 গ্রাম থাকবে, সবসময় তার উপর 5 গ্রাম থাকবে, কিন্তু তার গতি ভিন্ন হবে। ধরো একটা বুলেট, ছোট্ট একটা বুলেটটা 10 গ্রাম ওজনের, আমি যদি বুলেটটাকে হাতে নিক্ষেপ করি তাহলে তার গতি একরকম হবে, কিন্তু ভর কিন্তু 10 গ্রামই থাকবে। আর আমি যদি বুলেটটাকে বন্দুকের ভিতরে ঢুকিয়ে তারপর নিক্ষেপ করি তাহলে তার ভর কিন্তু 10 গ্রামই থাকবে, কিন্তু তার গতি কিন্তু চেঞ্জ হবে। তার মানে এই ভরবেগ আলটিমেটলি ভির উপরে বেশি ডিপেন্ড করতেছে, যে কারণে আমরা ভি যার উপরে নির্ভরশীল, ভি হচ্ছে টি এর উপর নির্ভরশীল, ভি আলটিমেটলি টি এর উপর নির্ভরশীল। কারণ ভি এর সমীকরণ আমরা এভাবে আনছিলাম যে ভি এর সমীকরণের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়েছিল। তাইলে শেষ পর্যন্ত আমরা এই ভরবেগের যে পরিবর্তন হবে সেটাও টি এর উপর ডিপেন্ড করেই পরিবর্তনটা হইতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল হচ্ছে কত, এফ, প্রযুক্ত বলকে এখানে পি দ্বারা প্রকাশ করেছে, বড় হাতের পি, প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ তুমি ঠিক যতটুকু ভরবেগের পরিবর্তন করবা ততটুকুই তুমি প্রযুক্ত বল পাবা। এখন সমানুপাতিক চিহ্নের কারণে এখানে একটা ধ্রুবক আসে, তোমরা জানো যে সমানুপাতিক চিহ্নের কারণে ধ্রুবক আসে, ওই ধ্রুবকটাকে আমরা জোর করে ধরে বেঁধে 1 বানাই দিই। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা করার জন্য আমরা এরকম করতাম যে এম এ এফ সমানুপাতিক এম এ আসতো তোমাদের,
ভরবেগের পরিবর্তনে প্রযুক্ত বলের সমানুপাতিক, এরকম আসতো এম এ সমানুপাতিক এফ, এম এ সমানুপাতিক এফ। তারপর তোমরা কি করতা, এই এম এ এই সমানুপাতিক চিহ্নটা একজন একটা সমান দিতা আর এখানে একটা ধ্রুবক বসাইতা কে এফ। তারপরে কি করতা, এম এর মানও 1 বসাইতা, এ এর মানও 1 বসাইতা, এফ এর মানও 1 বসাইতা, ফলে কে ইকুয়ালটা আমরা পাইতাম 1। তো কে কে এই ধ্রুবক যেটা সেটাকে তো জোর করে 1 বানিয়ে দেওয়া হচ্ছে। তো যেহেতু তাকে জোর করে 1 বানিয়ে দেওয়া হচ্ছে সেহেতু আমাদের এখানে এই ধ্রুবক নিয়ে কথা আর না বললেও চলবে। আমরা মানে বলের নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা যেটা পাইছি সেই ইকুয়েশনটা হচ্ছে এটা, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, এটা যদি বল হয় তাহলে বল সমান হচ্ছে ডিডিটি অফ ভরবেগ, ডিডিটি অফ ভরবেগ। বাস সিম্পল, এই বিষয়টা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে একটা ইকুয়েশন আনার চেষ্টা করি। নিউটনের তৃতীয় সূত্রের সামান্য ইকুয়েশন আছে। নিউটনের তৃতীয় সূত্র বলছে কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটার মানে হচ্ছে তুমি যদি কোনো একটা বস্তুর উপরে F1 বল প্রয়োগ করো তাহলে সেও তোমাকে একটা বল প্রয়োগ করবে, আর সে যে বলটা প্রয়োগ করবে সেটা যদি F2 হয় তাহলে এই দোনোটা বলই সমান থাকবে। অর্থাৎ তুমি কোনো বস্তুর উপরে ধরো, আমরা F1 না বলে P1 বলি কারণ আমরা আমাদের আলোচনায় বলকে পি দ্বারা প্রকাশ করছি। তাহলে তুমি যদি কোনো বস্তুর উপর P1 বল প্রয়োগ করো আর ওই বস্তুটাও তোমাকে P2 বল প্রয়োগ করবে এবং এই দোনোটা বল সমান হবে, তবে বিপরীতমুখী হবে। অর্থাৎ ধরো আমি দাঁড়ায় আছি, তো আমি দাঁড়ায় আছি কিভাবে, মাটিতে বল প্রয়োগ করে, তো মাটিও আমাকে উল্টা দিকে বল প্রয়োগ করতেছে। তো আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করে দাঁড়িয়ে থাকি, মাটি আমাকে উপরের দিকে ঠেলে ধরে আছে এবং আমি যতটুকু বল দিয়েছি মাটি ততটুকু বল আমাকে ব্যাক করবে, যে কারণে আমি এখানে দাঁড়ায় থাকতে পারতেছি। ওকে, এবং সেজন্য একটা বল পজিটিভ হলে একটা বল নেগেটিভ হবে, কারণ আমি যে বলটা মাটিতে দিচ্ছি সেটা নিচের দিকে যাচ্ছে, মাটি আমাকে যে বলটা আমাকে ফেরত দিচ্ছে সেই বলটা কিন্তু উপরের দিকে আসছে, তাহলে দিক ভিন্ন হচ্ছে। যে কারণে আমি যদি P1 বল মাটিতে দিই, মাটি আমাকে P2 বল দিচ্ছে, তবে সেটা ডেফিনেটলি বিপরীত চিহ্নমুখী বল দিচ্ছে। আর আমার বলটা যদি নেগেটিভ ধরি তাহলে মাটির বলটা পজিটিভ ধরবো। মানে এখানে কে নেগেটিভ কে পজিটিভ সেটা আমার বুঝার বিষয় নয়, যে কোনো একজন নেগেটিভ একজন পজিটিভ হইলেই হবে। আমার দেওয়া বল যদি আমি নেগেটিভ মনে করি, মাটি আমাকে যে বল দিচ্ছে সেটা পজিটিভ ধরবো। আমার দেওয়া বল যদি আমি পজিটিভ মনে করি, মাটি আমাকে যে বল দিচ্ছে সেটা আমি নেগেটিভ ধরবো। জাস্ট এইটুকুই তোমাকে মনে রাখতে হবে। তাহলে P1 সমান -P2 আমরা লিখতে পারি। এখন খেয়াল করো, P1 এর একটু আগে একটা ইকুয়েশন লিখছিলাম, মানে বলের ইকুয়েশন লিখছিলাম, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার ডিডিটি অফ F1, নিশ্চয়ই মনে আছে ডিডিটি অফ F1, আর -P2 সমান আমরা লিখতে পারি ডিডিটি অফ F2। তাহলে আমরা কি লিখতে পারি, P1 সমান একটু আগে আমরা পড়ছি না, P সমান কি, P সমান হচ্ছে ডিডিটি অফ F, P সমান হচ্ছে ডিডিটি অফ F। ওই ইকুয়েশন থেকে আমরা এখানে P1 এর জন্য ডিডিটি অফ F1 আর P2 এর জন্য ডিডিটি অফ F2 দিছি। খেয়াল করো, F কে আমরা এখানে F1 এবং F2 বানানো হলেও T কে কিন্তু আমরা T1 T2 বানাই নাই। কেন বানাই নাই? কারণ হচ্ছে তুমি যতটুকু টাইমে বল প্রয়োগ করবা ও ততটুকু টাইমই তোমাকে ব্যাক করবে। ধরো আমি এখানে দাঁড়ায় আছি, দুই পায়ে দাঁড়ায় আছি, তো দুই পায়ে দাঁড়ায় থাকার কারণে আমি যে যতক্ষণ ধরে আমি পৃথিবীতে দুই পায়ে দাঁড়ায় আছি ততক্ষণ পর্যন্ত পৃথিবী আমাকে ব্যাক করবে, দুই পায়ের মধ্যে বল ব্যাক করবে। এখন ধর আমি হঠাৎ করে এক পায়েও তুলে ফেলছে, এক পায়েও তুলে ফেলার সাথে সাথে আমি পৃথিবী থেকে এই পায়ে আর বল দিচ্ছি না, ফলে পৃথিবীও আমার এই পাকে আর বল দিবে না। অর্থাৎ দুই দিকেই সমান টাইম থাকে, তুমি যতক্ষণ বল প্রয়োগ করবা প্রতিক্রিয়া ততক্ষণ কাজ করবে, সেজন্য দুই দিকে সময়ের কোনো পার্থক্য হয় না, T1 T2 করা যাবে না। কেন? কারণ F1 বল যতক্ষণ চলবে, সরি P1 বল যতক্ষণ চলবে, P2 বলও ততক্ষণই চলবে, অর্থাৎ টাইম দোনো দিকে একই। এই কারণে আমরা এখানে T1 T2 দিতে পারি না। ওকে, তো এখন দেখো আমরা তো এইভাবে বলতে পারি DDT অফ এই F1 যেটা সেটাকে আমরা লিখতে পারি M1 V1, M1 V1, F1 যেটা সেটাকে আমরা লিখতে পারি M1 V1। কেন? কারণ হচ্ছে তোমাদের নিশ্চয় মনে আছে F হচ্ছে ভরবেগ, আর ভরবেগ সমান আমরা লিখছিলাম mv। F সমান হচ্ছে ভরবেগ, ভরবেগ সমান আমরা লিখছিলাম কি, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। তো এখন আমরা বললাম যে F1 যেটা সেটার বস্তুটার ভর M1 ধরলাম আর তার বেগ V1 ধরলাম। একইভাবে মাইনাস এখানে আমরা লিখতে পারি ডিডিটি অফ M2 V2। কেন? কারণ আমরা F2 বলটা যে দিক থেকে আসতেছে সেই বান্দার ভর আমরা ধরলাম M2 আর তার বেগ ধরলাম V2। তো এখন এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখবা যে
এই ক্ষেত্রে এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছ এই m1 আর v1 কে আমাদেরকে এখানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলতেছে, কিন্তু m1টা t এর উপর ডিপেন্ডেন্ট নয়। সময় পাল্টে যাবে কিন্তু বস্তুর ভর একই থেকে যাবে। বস্তুর ভর কখনো কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নয়, এটা একটা ধ্রুবক রাশি। একটা বস্তু আমি এখন নিলাম, এই বস্তুটা যদি 5 কেজি হয় তাহলে 5 মিনিট পরে মাপলে সেটাও 5 কেজি হবে, 2 দিন পরে মাপলেও সেটা 5 কেজি হবে, যদি সেখান থেকে কিছু ক্ষয় হয়ে না যায়। আর আমরা সাধারণত হিসাব করার সময় ক্ষয় হয়ে যাওয়ার ব্যাপারটা তো আমরা হিসাব করব না। তাহলে আমরা একটা বস্তু যদি এখন 5 কেজি থাকে, 5 মিনিট পরেও সেটা 5 কেজি থাকবে, ফলে সে টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ সময়ের সাপেক্ষে সে ধ্রুবক। যেহেতু সে সময়ের সাপেক্ষে ধ্রুবক, সে বাইরে চলে আসবে। আর ডিফারেন্সিয়েশন হবে সময়ের সাপেক্ষে শুধু v1 কে ডিফারেন্সিয়েশন হবে, ওকে, ইকুয়াল টু মাইনাস, এখানেও একই সিস্টেমে m2টা ধ্রুবক, আর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র v2 কে, ওকে। তাহলে এখন দেখো এই যে এখন যে আনসারটা আমরা পাচ্ছি এখানে এমন তার জায়গায় থাক, এই যে ddt অফ v1 একটু মনে করলে দেখবা dv dt এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। আমি পড়াইছি, আমি এই নিউটনের গতিসূত্র পড়ানোর আগে বেগ, ত্বরণ, ভরবেগ এগুলো এই জন্যই পড়ে নিছি যাতে আমার সুবিধাটা হয়। তাহলে ভি কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার যে আনসারটা পাই সেই আনসারটাকে ত্বরণ বলা হয়। তাহলে v1 কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে আনসারটা পড়ে সেই আনসারটাকে আমরা f1 বলতে পারি। আর একইভাবে এখানে মাইনাস m2 তার জায়গায় থাক, v2 কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যেটা আসবে সেটা ত্বরণ, তাকে আমরা f2 বলতে পারি। এটা হচ্ছে প্রথম বস্তুর ত্বরণ, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা বস্তুর ত্বরণ আর কি। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে m1 f1 ইকুয়াল টু মাইনাস m2 f2। আর এই ইকুয়েশনকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি চাইলে, যে আমরা চাচ্ছি যে m1 এর বংশগুলো এক সাইডে লিখবো, তাহলে আমরা এভাবে লিখতে পারি m1 ডিভাইডেড বাই m2। তার মানে কি করলাম, m1 এখানে পড়ে আছে, এই m2 কে নিচে নিয়ে আসছি, ওকে। একইভাবে মাইনাস ওইদিকে f2টাকে ফেলে রাখবো, f2 তাহলে উপরে উপরে থাকবে, আর এখানে f2 গুণ সম্পর্কে ছিল সে ভাগ সম্পর্কে নিচে চলে আসবে f1। তাহলে আমরা চাইলে প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে সেই ইকুয়েশনকে ধরে বেঁধে শেষ পর্যন্ত এই জায়গায় এনে থামিয়ে দিতে পারি। অর্থাৎ আবার আমি চাইলে এইখানেও থামিয়ে দিতে পারি, এখানেও থামিয়ে দিতে পারি। তাহলে প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এই বিষয়টাকে আমরা এভাবে আরও বাড়তি অংশে নিয়ে যেতে পারি। ব্যাস, নিউটনের গতিসূত্র আমাদের পড়া হয়ে গেছে। তো নিউটনের গতিসূত্র পড়া শেষে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণগুলো আমাদের পরিচিত, এটা আমি খুব বেশি পড়াবো না, খালি লিখে দিব জাস্ট, যাতে তোমরা একটু মনে করতে পারো যে কি কি আসলে আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে। সেই জিনিসটা জাস্ট একটু মেমোরাইজ না, মনে করবা, আর কি আগে শিখছিলে সেটা মনে করবা। গতির সমীকরণ হচ্ছে আমরা যেগুলো পড়ছিলাম, তোমার নিশ্চয় মনে থাকবে v ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়ছিলাম, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার মাইনাস 2as এরকম পড়ছিল না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as পড়ছিলাম, সরি প্লাস 2as, ওকে। তো এরকম পড়ছিলাম, এগুলাকে আমরা গতির সমীকরণ বলি। এখন এই সমীকরণগুলোর চেহারায় একটু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে এখানে আমরা যে এ কে দেখতে পাচ্ছি সেই এ বর্তমানে আমাদের জন্য হয়ে যাবে এফ, আর এস যেটা দেখতে পাচ্ছি সেই এসটা বর্তমানে আমাদের জন্য হয়ে যাবে এক্স। অর্থাৎ আমরা পরিবর্তনটা এক্স অক্ষের দিকে দাবি করলে এক্স হবে, ওয়াই অক্ষের দিকে দাবি করলে ওয়াই হবে, জেড অক্ষের দিকে দাবি করলে জেড হবে, আর কিছুই না। তাহলে এই ইকুয়েশন এখন আমাদের জন্য কি হয়ে দাঁড়াবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, কিচ্ছু না, জাস্ট এটাকে এফ বানিয়ে দিছে। আর এখানে এস ইকুয়াল টু যেটা আছে সেটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ হয়ে যাবে এফ, তাহলে এফ টি স্কোয়ার। তাহলে তেমন কোনো চেঞ্জ নেই। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2s যেটা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ হয়ে যাবে এফ, এস হয়ে যাবে এক্স। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fx। জাস্ট গতির সমীকরণগুলোর এই বেহাল দশা হবে আর কি। এরপরে আমরা প্রত্যাঘাত সম্পর্কে পড়বো। এখানে দেখা যাচ্ছে আমি লিখে রাখছি আগে থেকে টপিকসগুলো। প্রত্যাঘাত কি? প্রত্যাঘাত খুবই সহজ জিনিস। ধরো কোনো একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে কিনা? কোনো একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করছো, আমরা এখানে বলকে পি দ্বারা প্রকাশ করতেছি। তো এই বস্তুকে তুমি বল কতক্ষণ ধরে প্রয়োগ করছো? ধরো 5 মিনিট ধরে প্রয়োগ করছো। তাহলে এই যে বলটা তুমি প্রয়োগ করছো আর যত মিনিট ধরে তুমি প্রয়োগ করছো এই দুজনকে গুণ করলেই তুমি যেটা পাবা সেটা হচ্ছে প্রত্যাঘাত। খুবই সিম্পল, যে বল তুমি প্রয়োগ করছো আর যতক্ষণ ধরে প্রয়োগ করছো সেই সময়টাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা প্রত্যাঘাত। ধরো তুমি এখানে 2 নিউটন বল প্রয়োগ করছো, 2 নিউটন এই বস্তুর উপর বল প্রয়োগ করছো আর 5 মিনিট ধরে বল প্রয়োগ করছো, ওকে? তাহলে এই 2 আর 5-এর গুণফল যেটা আসবে সেটাই হবে ওর প্রত্যাঘাতের মান, ওকে? এখন 2 আর 5 চিন্তা না করে আমরা যদি ইকুয়েশনাল চিন্তা করি যে এই বস্তুর উপর আমি পি বল প্রয়োগ করছি, টি
টি সময় ধরে প্রয়োগ করছি, টি সময় ধরে, তাহলে প্রত্যাঘাত হবে পি টি। জাস্ট সিম্পল ব্যাপার। ওকে, তাহলে আমরা একটু লিখি যে প্রত্যাঘাত সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি টি। তাহলে পি হচ্ছে কি বল প্রয়োগ করছি রে সেটা, আর টি হচ্ছে কি কতক্ষণ ধরে বল প্রয়োগ করছি সেটা। এখন খেয়াল করো এই যে পিটি তুমি পাইছো প্রত্যাঘাত সমান, সেটা কিন্তু সব সময় একই হবে না, মানে সব সময় পিটি দিয়ে আনসার বের করা যাবে না। কখনো কখনো সেটাকে আনসার বের করার জন্য আমাদেরকে অন্য কারো প্রয়োজন হতে পারে, পিটি ছাড়াও অন্য কিছু হিসাব করতে হতে পারে। খেয়াল করো, ধরো এই বস্তুটাকে তুমি বল প্রয়োগ করে এই জায়গা থেকে এই জায়গায় আনছো এবং তুমি টি সময় পর্যন্ত বল প্রয়োগ করছো। ওকে, তো টি সময়ের প্রত্যেকটা সেকেন্ডে, টি সময় যেটা সেই সময়ের প্রত্যেকটা সেকেন্ডেই তুমি যে বল প্রয়োগ করছো সেটা সবসময় একই ছিল। ধরো প্রথম সেকেন্ডে তুমি বল প্রয়োগ করছো 1 নিউটন, দ্বিতীয় সেকেন্ডে তুমি বল প্রয়োগ করছো 1 নিউটন, তৃতীয় সেকেন্ডে তুমি বল প্রয়োগ করছো 1 নিউটন, এবার প্রত্যেক সেকেন্ডেই তুমি 1 নিউটন বলই প্রয়োগ করছো, কোথাও 2 নিউটন প্রয়োগ করে না, সবসময় 1 নিউটন প্রয়োগ করছো। তাহলে তুমি এই সূত্রের সাহায্যে প্রত্যাঘাত বের করতে পারবা, কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে বলের মান হচ্ছে 1 নিউটন আর সময় হচ্ছে জাস্ট টি। অর্থাৎ তুমি সব সময় একই রকম বল যদি প্রয়োগ করে থাকো তাহলে প্রত্যাঘাত এই সূত্রের সাহায্যে বের করা যাবে। কিন্তু একই ঘটনা তুমি যদি এভাবে ঘটাও যে আমি এই বস্তুর উপর টি সময় ধরে বল প্রয়োগ করতেছি, কিন্তু প্রথম আমি বল প্রয়োগ করছি 1 নিউটন, দ্বিতীয় সেকেন্ডে আমি বল প্রয়োগ করছি 2 নিউটন, তৃতীয় সেকেন্ডে বল প্রয়োগ করছি আবার 1 নিউটন, চতুর্থ সেকেন্ডে আমি বল প্রয়োগ করছি 5 নিউটন, পঞ্চম সেকেন্ডে আমি বল প্রয়োগ করছি 10 নিউটন, ষষ্ঠ সেকেন্ডে আমি বল প্রয়োগ করছি 15 নিউটন, আর ষষ্ঠ সেকেন্ডে এরপরে আবার আমি বল প্রয়োগ করছি মাত্র 1 নিউটন। অর্থাৎ তুমি প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ বল প্রয়োগ করো নাই, বল চেঞ্জ হয়েছে, একবার হইলেও চেঞ্জ হয়েছে, কোনো একটা সেকেন্ডে হইলেও চেঞ্জ হয়েছে। যদি কোনো একটা সেকেন্ডে তোমার বলের মান চেঞ্জ হয় তাহলে তুমি আর এই ইকুয়েশনের সাহায্যে প্রত্যাঘাত বের করতে পারবে না। কেন? কারণ তুমি যখন এখানে পি এর মান কোনটা লিখবা, 1 নিউটন লিখবা, 2 নিউটন লিখবা, নাকি 5 নিউটন লিখবা, নাকি 10 নিউটন, কোনটা লিখবা? এখানে তো সবগুলাই 1 ছিল, যে কারণে তুমি 1 নিউটন লিখতে পারতেছো, কারণ সবসময়ই তুমি 1 দিয়েই 1 নিউটন বলই প্রয়োগ করছো। কিন্তু এখানে তুমি কোনটা লিখবা, এই কোনটা লিখবা নিয়ে যখন আমরা টেনশনে পড়বো তখন প্রত্যাঘাতের সূত্র চেঞ্জ হয়ে যাবে, আর প্রত্যাঘাতের সূত্রকে তখন ইন্টিগ্রেশনের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে প্রত্যাঘাতের সূত্র তখন হয়ে যাবে কি, পি ঠিক থাকবে, পি ঠিক থাকবে, টাইমটাকে আমরা ক্ষুদ্র করে নেব, ডিটি টাইমটাকে আমরা কি করে নেব, টাইমটাকে আমরা খুবই ছোট ধরে নেব, একদম ছোট্ট একটা টাইম ধরে নেব। ওকে, আর ইন্টিগ্রেশন করে দিব শুরু থেকে শেষ লিমিটের মধ্যে। ধরো শুরুর টাইমের লিমিট হচ্ছে T1 আর শেষের টাইমের লিমিট হচ্ছে T2, তো আমরা T1 থেকে T2 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দেব। আর এখানে যে পি এর মান থাকবে সেই পিটা একটা ফাংশনাল মান থাকবে, ফাংশন, অর্থাৎ ফাংশন ওয়াইজ বলটা পরিবর্তন হয়েছে। তো এখানে এমন একটা ফাংশন বর্ণিত থাকবে যেই ফাংশনটাতে প্রথম সেকেন্ড বসালে 1 নিউটন হয়ে যায়, দ্বিতীয় সেকেন্ড বসালে 2 নিউটন হয়ে যাচ্ছে, তৃতীয় সেকেন্ড বসালে আবার 1 নিউটন আসতেছে, চতুর্থ সেকেন্ড বসালে 5 নিউটন, মানে চেঞ্জ হচ্ছে। পি এর মানটা এমন হবে যেন ফাংশনাল ওয়েতে চেঞ্জ হয়, ফাংশনাল ওয়েতে চেঞ্জ হয়, আর তখন আমরা এটার আনসার এভাবে বের করতে পারবো। যদি সবসময় একই পরিমাণ আনসার থাকে, একই পরিমাণ বল প্রয়োগ করে থাকে, তাহলে পিটি দিয়ে আনসার বের করে ফেলতে পারবো। কিন্তু যদি সবসময় একই পরিমাণ বল প্রয়োগ করে না থাকি তাহলে ওই পি এর সাথে আমরা ক্ষুদ্র সময় গুণ করব, টি এর খুবই ক্ষুদ্র, এক সেকেন্ডের চেয়েও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সময় গুণ করব এবং তাকে শুরু থেকে শেষের মধ্যে ইন্টিগ্রেশন করে দেব, তাহলে আমরা প্রত্যাঘাত পেয়ে যাব। এই বিষয়টা আমাদের যখন লাগবে তখন ম্যাথমেটিক্যাল প্রয়োজন, আমরা সেটা বুঝতে পারবো, সেটা এখন আপাতত আমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এইসব বিষয়ের পর আমাদেরকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট না আসলে এরপরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার পরে আমরা আসলে নির্ভর করবে আমাদের বলবিদ্যা চ্যাপ্টারটা, বলবিদ্যা প্রত্যেকটা চ্যাপ্টার নির্ভর করবে, সেটা হচ্ছে কাজ। তো কাজ সম্পর্কে আমাদের একটু ইকুয়েশনাল ধারণা থাকতে হবে। তাহলে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাজ। এবং এই এতক্ষণের টপিকগুলো যদি তুমি খুব বেশি মনোযোগ নাও দাও, একটু ইগনোরও করো, তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তবে ইকুয়েশনগুলো কিন্তু ঠিকঠাক জানতে হবে। কিন্তু কাজের এই ইকুয়েশনে বা কাজের এই টপিক্সে তুমি হেলাফেলা করতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় তোমাকে কাজ নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তো কাজ কাকে বলে এটা একটু আমরা জানার চেষ্টা করি। ধরো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, এবার আমি এফ বলে ফিরে আসতে চাচ্ছি। কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করছো, এই এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখান থেকে এখানে চলে আসছে,
এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখান থেকে এখানে চলে আসছে। তো ওদের মধ্যকার দূরত্ব কতটুকু হয়েছে, মানে কতটুকু দূরে চলে আসছে। ধরলাম যে দূরত্ব হয়েছে এক্স পরিমাণ, দূরত্ব হয়েছে এক্স পরিমাণ। ওকে, কি বললাম আমরা, এই এফ বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা দূরত্ব মানে সরে গেছে, এক্স পরিমাণ দূরত্বে সরে গেছে। যদি এরকম হয় তাহলে এই বল আর এই সরণের গুণফলকেই, এই সরণকে আমরা এক্স ভেক্টর দ্বারা প্রকাশ করি, বল এবং এই সরণের ডট গুণফল দিয়েই আমরা কাজকে প্রকাশ করতে পারবো। অর্থাৎ কাজ হচ্ছে বল এবং সরণের স্কেলার গুণফল। স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণফল। বলও ভেক্টর, সরণও ভেক্টর। খেয়াল করো এখানে সরণ ভেক্টর কেন, কারণ হচ্ছে তুমি বল যেদিকে প্রয়োগ করবা, ধরো পূর্ব দিকে বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা পূর্ব দিক দিয়েই সরবে, অন্য কোনো দিকে কিন্তু সরে যাবে না। ধরো বল তুমি প্রয়োগ করছো পূর্ব দিকে, বস্তু উত্তর দিকে দৌড় মারছে, এরকম কখনো হবে না। ওকে, সেটা আমরা বলতেছি যে বল এবং সরণ এই দুজনের স্কেলার গুণফল দ্বারা আমরা কাজকে প্রকাশ করতে পারি। খুব ভালো করে খেয়াল করবা, বল এবং সরণের স্কেলার গুণফল দ্বারা কাজকে প্রকাশ করতে পারি। যদি তুমি ভেক্টর চিন্তা না করো, নর্মালি চিন্তা করো, তাহলে ডাব্লিউ সমান হবে জাস্ট এফ এক্স, এরকম করে আমরা লিখি সাধারণত। ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স এভাবে আমরা লিখি, ক্লাস 9-এ আমরা এভাবেই শিখছি। বল ইকুয়াল টু কাজ ইকুয়াল টু হচ্ছে বল গুণ সরণ। নর্মালি বল আর সরণ গুণ করলে সেখানে হয়ে যায়, কিন্তু এই যে বল প্রয়োগের যে ধারণা, সেই বল প্রয়োগের ধারণা কিন্তু দুই ধরনের হয়, অনেক ধরনের হয়। তার মধ্যে আমি দুই ধরনের আলোচনা করতেছি। ধরো তুমি বস্তুটাকে একটা রশি বেঁধে টানতেছো, এই রশিটা বেঁধে এদিক দিয়ে টানতেছো, বস্তুটাকে এই রশিটা বেঁধে এদিক দিয়ে টানতেছো। তো তুমি যে দিক দিয়ে টানতেছো বস্তুটা পুরো শক্তি নিয়ে সেদিকে চলে যাচ্ছে, বস্তুটা পুরো শক্তি নিয়ে কি সেদিকেই চলে যাচ্ছে। তাহলে এই যে তুমি টানতেছো সেটা ভূমির সাথে সমান্তরাল ভাবে তুমি টানতেছো। যদি তুমি তোমার বল প্রয়োগটা ভূমির সাথে সমান্তরাল হয়ে থাকে তাহলে এই সূত্র তোমাকে আনসার দিতে পারবে। কি বলছি, যদি তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই বলটা যদি মাটির সাথে সমান্তরাল ভাবে হয়ে থাকে তাহলে এই সূত্র তোমাকে আনসার দিতে পারবে। কষ্টের কিছু নেই, টেনশনের কিছু নেই। কিন্তু ধরো তুমি একটা বস্তুকে সুতা বেঁধে এভাবে টানতেছো, অর্থাৎ এভাবে টানতেছো, আমি বিষয়টা এভাবে বোঝানোর ব্যাখ্যা করি। ধরো মাটিতে একটা ভারী বাক্স ফেলে রাখছো, এই ভারী বাক্সকে তুমি একটা রশি বেঁধে তোমার কাঁধের উপরে এভাবে, রশিটা কাঁধের উপরে এভাবে ঝুলিয়ে তুমি এভাবে টেনে নিয়ে যাচ্ছ। ওকে, বাক্সটা মাটির এইটুকু ছোট, তুমি ওই বাক্সটাকে তোমার কাঁধে নিয়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছ। তাহলে দেখো এখন তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটা কিন্তু ভূমির সাথে সমান্তরাল নয়। কেন? কারণ তুমি ওই রশি যেটা ধরছো, ওই রশিটা ভূমির সাথে সমান্তরাল যদি হইতো তাহলে তুমি ভূমির সাথে সমান্তরাল বলে টানতেছো। অর্থাৎ তুমি যদি রশিটাকে ধরে এভাবে টানতা তাহলে সেটা ভূমির সাথে সমান্তরাল ভাবে তুমি টানতেছিলা। কিন্তু যেই তুমি রশিটাকে কাঁধের উপরে নিয়ে এভাবে টানতেছো, ফলে রশিটা যেহেতু ব্যান করে আছে, বাঁকা হয়ে আছে, সেহেতু তুমি আর ভূমির সমান্তরালে টানতেছো না, তুমি ভূমির সাথে একটা কোণ গঠন করে তুমি টানতেছো। অর্থাৎ এটা হচ্ছে ভূমির সাথে তুমি সমান্তরালে টানতেছো না, তুমি ভূমির সাথে অন্য একটা কোণ গঠন করে বস্তুটাকে টানতেছো। তখন যদি তুমি বলের মান বের করতে চাও তখন আর এই সূত্রের সাহায্যে বলের আনসার কখনোই আসবে না। অর্থাৎ বল আর সরণকে গুণ করে দিলেই তখন আর আনসার আসবে না, তখন আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এফ ডট এক্স সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এফ ডট এক্সকে আমরা লিখতে পারি এফ এক্স কস থিটা। এখন এই কস থিটা সাইন থিটার বিষয়টা আমরা জ্যামিতিকভাবে দেখার চেষ্টা করব যে আসলে কস থিটা সাইন থিটার ব্যাপারটা আসলো কিভাবে এবং কেন আসতেছে, যে কস থিটা কেন আসবে। এখানে তো আমরা ডট গুণনের সূত্রের সাহায্যে কস থিটা নিয়ে আসছি, কিন্তু আসলে কস থিটা আসার জন্য ডট গুণনের সূত্রের বাইরেও একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। ধরো এই হচ্ছে সেই বস্তু, ছোট্ট করে আঁকি বস্তুটাকে, বড় করে আঁকলে আমরা বুঝাইতে পারবো না। এই হচ্ছে সেই বস্তু, যে বস্তুটাকে সবগুলো কলমে একই অবস্থা হয়ে গেল, এই বস্তু ওকে, এই হচ্ছে বস্তু। এই বস্তুটাকে তুমি, এটা হচ্ছে মাটি মানে ভূমি, তুমি ভূমির সমান্তরালে তাকে টানতেছো না, তুমি তাকে ভূমির সাথে একটা কোণ করে তারপর টানতেছো, ভূমির সাথে এই থিটা কোণ করে তাকে টানতেছো। তার মানে তোমার বল প্রয়োগ হচ্ছে এই বরাবর তুমি বলটা প্রয়োগ করছো, কাঁধে নিয়ে এই বরাবর বলটা প্রয়োগ করছো। ওকে, এখন যদি আমরা এরকম বাঁকাভাবে কখনো বল প্রয়োগ করি বা কোনো ভেক্টর প্রয়োগ করি, বল তো একটা ভেক্টর রাশি, যে কোনো ভেক্টর, বেগ, বল, ত্বরণ, আমি যদি এভাবে বাঁকাভাবে প্রকাশ করি, ভূমির সাথে সমান্তরালে প্রকাশ না করি, তাহলে ওই বলকে দুইটা ভাগে প্রকাশ করা যায়। একটা ভাগকে বলা হয় ভূমির দিকের উপাংশ, আর একটা ভাগকে বলা হয় লম্ব দিকে উপাংশ।
খুব ভালো করে খেয়াল করবা, এই বল যদি আমি ভূমির সমান্তরালে না টেনে আমি যদি বাঁকাভাবে প্রয়োগ করি তাহলে এই বলটাকে দুই ভাগে বিভক্ত বিবেচনা করা হয়, যার একটা ভাগ হচ্ছে ভূমির সাথে আর একটা ভাগ হচ্ছে ভূমির লম্বের সাথে। তো ভূমির সাথে যেটা লেগে থাকে সেটাকে বলা হয় ওই বলের ভূমি উপাংশ, মানে ওই বলের কস থিটা উপাংশ, আর লম্বের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ওই বলের সাইন থিটা উপাংশ। ওকে, কি বললাম, একটা বলকে যে কোনো একটা ভেক্টরকে যদি বাঁকাভাবে প্রকাশ করা হয় তাহলে আমরা তাকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল উপাংশ আর একটা হচ্ছে লম্ব দিকে উপাংশ। খুব ভালো করে খেয়াল করবা, লম্ব দিকে উপাংশ। তো ভূমির দিকের যে উপাংশ সেটাকে আমরা এফ কস থিটা প্রকাশ করি, আর লম্ব দিকে যে উপাংশ সেটাকে আমরা এফ সাইন থিটা প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন এফ কস থিটা প্রকাশ করছে, এত মজা কেন পাচ্ছি কস থিটা প্রকাশ করতে, ওকে কেন এফ সাইন থিটা প্রকাশ করবো না, ওকে এফ সাইন থিটা প্রকাশ করলে ক্ষতিটা কোথায়? তো আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে এই বলটা, যে বলটা আমরা প্রয়োগ করছি সেটা আমরা মাটির সাথে থিটা কোণে প্রয়োগ করছি বলে মনে করি। এই বলটা আমরা মাটির সাথে থিটা কোণে অ্যাঙ্গেল করে কি করছি, প্রয়োগ করছি। তো যেহেতু আমি এটাকে থিটা কোণে অ্যাঙ্গেল কোণে মাটির সাথে অ্যাঙ্গেল করে প্রকাশ করছি, তো আমি যদি এখানে একটা এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি তাহলে তুমি দেখবা যে থিটার সাথে যে বাহুটা লেগে থাকে তাকে বলা হয় ভূমি, থিটার সাথে যে বাহুটা লেগে থাকে তাকে বলা হয় ভূমি, আর যে বাহুটা থিটার অপোজিটে থাকে তাকে বলা হয় লম্ব, যে বাহুটা থিটার অপোজিটে থাকে তাকে বলা হয় লম্ব। খুব ভালো করে খেয়াল করবা। তাইলে এখন দেখো এই লম্ব ভূমি এই দুইটা দিয়ে এখন, আর এটা এই যে এফ বল যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে আমাদের জন্য অতিভুজ। খুব ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের জন্য অতিভুজ। আর এখানে এখন আমি যদি কস থিটা সূত্র অ্যাপ্লাই করি, কস থিটা সমান তোমরা জানো যে ভূমি বাই অতিভুজ। খুব ভালো করে খেয়াল করবা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে অতিভুজটাই হচ্ছে আসলে এফ, কারণ বলটা তো এই দিকেই গেছে, আমি সম্পূর্ণ বলতে এই বরাবর প্রকাশ করছি, আমি বুঝার স্বার্থে ওকে দুই টুকরা করছি, কিন্তু বল তো আসলে এদিকেই প্রকাশ করছে। তাহলে অতিভুজের মান একটু খেয়াল করো, অতিভুজের মান হচ্ছে এফ, আর এখানে থাকবে, সরি ভুল লিখছি, অতিভুজের মান হচ্ছে এফ আর এখানে থাকবে ভূমি আর এখানে থাকবে কস থিটা। ওকে, তাহলে এফ যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এফ কস থিটা ইকুয়াল টু ভূমি, এফ কস থিটা ইকুয়াল টু ভূমি। দ্যাট মিনস এই ভূমি সমান আমি পাচ্ছি এফ কস থিটা। তাহলে দেখো একটু আগে আমরা বললাম যে ভূমির দিকের উপাংশকে আমরা কস থিটা বলি, আসলে ভূমি এখানে এফ কস থিটা হয় বলেই ভূমির দিকের উপাংশকে এফ কস থিটা দিয়ে প্রকাশ করা, সাইন থিটা দিয়ে করা হয় না। একইভাবে দেখো এই লম্বের দিকের উপাংশ যদি আমি প্রকাশ করতে চাই তাহলে এই লম্বের দিকের উপাংশকে আমি এই লম্বের সাহায্যে প্রকাশ করতে পারবো, কারণ এটা আর এটা সমান্তরাল। তাহলে এই লম্বের দিকের উপাংশ আমি সাইন থিটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, সাইন থিটা বের করার চেষ্টা করি। তো সাইন থিটা সমান আমরা কি পাবো, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো অতিভুজের মান তো এফ, অতিভুজের মান এফ আর এটা হচ্ছে লম্ব, তাহলে এখানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখন এফ যদি এখানে গুণ হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি এফ সাইন থিটা ইকুয়াল টু লম্ব। তাহলে দেখো এই লম্বের মান হচ্ছে এফ সাইন থিটা, যে কারণে লম্বের দিকটাকে এফ সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়, ভূমির দিকটাকে এফ কস থিটা দিয়ে প্রকাশ করা হয়। আসলে সাইন থিটা আর কস থিটা সূত্রানুযায়ী এই বিষয়টা এভাবে হয় বলে আমরা ভূমির দিকটাকে এফ সাইন থিটা দিয়ে প্রকাশ করি আর লম্বের দিকটাকে, সরি ভূমির দিকটাকে এফ কস থিটা দিয়ে প্রকাশ করি আর লম্বের দিকটাকে এফ সাইন থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে এবার আমরা আমাদের টপিকসে আসি। আমরা বললাম যে একটা বস্তুকে আমি এই দিকে মানে এই কাঁধের উপর রশি দিয়ে এফ বলে টেনে নিয়ে যাচ্ছি। তো এফ বলে যদি আমি টেনে নিয়ে যাই তাহলে এই যে উপাংশটা দেখতে পাচ্ছি এই উপাংশটার নাম হবে এফ কস থিটা, এই উপাংশটার নাম হবে এফ কস থিটা, আর এইদিকে যদি একটা উপাংশ আমি টানি সেই উপাংশের নাম হবে এফ সাইন থিটা। তো খেয়াল করো এই এফ সাইন থিটা এই বলটা বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এফ কস থিটা এই বলটা বস্তুটাকে পাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে আমি যখন বস্তুটাকে রশি বেঁধে এভাবে টানতেছি তখন বস্তুটা মাটির সাথে ঘষে ঘষে আমার দিকে আসবে, উপরে কিন্তু উঠে যাবে না। কেন উপরে উঠে যাবে না, আমি তো উপরের দিকেও টানতেছি, কাঁধের দিয়ে টানতেছি মানে কি উপরের দিকেও টানতেছি এদিকেও টানতেছি, তাহলে সে আমার দিকে আসতেছে, উপরের দিকে কেন যাচ্ছে না? কারণ হচ্ছে ও যখন উপরের দিকে যে বলটা দিচ্ছে উপর থেকে কিন্তু গ্র্যাভিটি তাকে কিন্তু নিচের দিকে বল দিচ্ছে, গ্র্যাভিটিকে ক্রস করে সে উপরে চলে যেতে পারতেছে না। ফলে এই এফ সাইন থিটা যে বলটা উপরের দিকে কাজ করতেছে, গ্র্যাভিটি যেটা আমরা এফ ইকুয়াল টু এমজি বলি,
এমজি, এই এফ ইকুয়াল টু এমজি ওই বলটাকে থামিয়ে দিচ্ছে নিচের দিকে চাপ দিয়ে। ও যে পরিমাণ উপরের দিকে বল দিচ্ছে, প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, নিউটনের তৃতীয় সূত্র। ও যে পরিমাণ বল দিয়ে উপরের দিকে যেতে চাচ্ছে, একই পরিমাণ বল দিয়ে গ্র্যাভিটি তাকে নিচের দিকে আটকে রাখছে। কিন্তু এই এফ কস্তিতা যেদিকে আমরা টানতেছি, এফ কস্তিতা যে বলটা, সেই বলটার দিকে কোনো গ্র্যাভিটি কাজ করে না, কারণ গ্র্যাভিটি দিকে কাজ করে না, গ্র্যাভিটি খালি উপরে নিচে কাজ করে। তাহলে উপরে যেতে চাওয়া বলটাকে গ্র্যাভিটি থামিয়ে দিতে পারলেও পাশ দিয়ে যেতে চাওয়া বলটাকে গ্র্যাভিটি কোনোদিনও থামাইতে পারে না। ফলে বস্তুটা আমি এভাবে কাঁধে রশি দিয়ে টানলে বস্তুটা আমার দিকে আসে, উপরে চলে যায় না, কারণ উপরের বলটা গ্র্যাভিটি দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। এজন্য আমরা যে বলটা প্রয়োগ করতেছি, এফ বল যেটা আমরা প্রয়োগ করতেছি, সেই পুরা এফ বল কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগে না। সেই পুরা এফ বলের সামান্য একটা অংশ বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার কাজে লাগে। তো এখন এই বস্তুটা যদি এই পর্যন্ত আসে, মানে এক্স পর্যন্ত আসে, এক্স পরিমাণ দূরে যায়, এখান থেকে টানার কারণে এক্স পরিমাণ দূরে যায়, তো আমার প্রয়োগকৃত বল কিন্তু এখন এফ কস থিটা। আমি যেটুকু বল প্রয়োগ করছি সেই প্রয়োগকৃত বল হচ্ছে এখন এফ কস থিটা, এফ কস থিটা, ওকে। আর হচ্ছে এক্স এর গুণফল। তাহলে এটাই হচ্ছে এখন আমার জন্য কাজ। নর্মালি আমি যদি বস্তুটাকে এইভাবে টানতাম, এইভাবে টানতাম, তাহলে পুরা যে এফ বল আমি দিছি, পুরা এফ বল তাকে টেনে নিয়ে যেত, দ্বিতীয় কোনো উপাংশ সেখানে থাকতো না। পুরা এভাবে ধরে এভাবে যদি টানতাম, তাহলে পুরা এফ বল দিয়ে আমি তাকে টেনে নিয়ে যেতে পারতাম। এবং তখন এফ এর সাথে এক্স গুণ করে দিলেই আমরা কাজের পরিমাণ পেয়ে যেতাম। কিন্তু যেই আমি একটু অ্যাঙ্গেল করে টানতেছি, তখন আমি যতটুকু বল প্রয়োগ করছি তার কিছু বল ওই উপরের দিকে যেতে চেষ্টা করে নষ্ট হয়ে যাচ্ছে। মানে গ্র্যাভিটির সাথে উপরের দিকে যেতে চাই যে বলটা, সেই বলটা নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু বল দিয়ে আমি টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আমি যেটুকু বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছি সেইটুকু বল হচ্ছে এফ কস থিটা পরিমাণ বল। সেজন্য সেক্ষেত্রে এফ এর সাথে এক্স গুণ না হয়ে এফ কস থিটা, মানে মূল যেটুকু বল কাজে লাগছে সেটুকু বলের সাথে এক্স গুণ করে আমরা কাজের ইকুয়েশন বের করি। তাইলে আমরা বুঝলাম যে কাজকে আমরা নর্মালি ডাব্লিউ ইকুয়াল টু কি দিয়ে প্রকাশ করতে পারি। টোটাল টপিকস হচ্ছে কাজকে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স দিয়ে প্রকাশ করতে পারি। যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এখানে এক্সকে আমি আর দিয়েও প্রকাশ করতে পারতাম, তবে আমি এক্স অক্ষের দিকে চিন্তা করছি বলে শুধু এক্স দিয়ে প্রকাশ করতেছি। তাহলে দেখো এফ ডট এক্স এভাবে যদি আমি প্রকাশ করি তাহলে এটা সূত্র অটোমেটিক্যালি এফ এক্স কস থিটা হয়ে যায়, কারণ আমরা পড়ছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা, এবি কস থিটা। তাহলে আমি এটা তো এমনি জ্যামিতিক ব্যাখ্যা দেওয়ার জন্য বুঝাইছি যে এবি কস থিটা কেন আসতেছে, আনসারটা কেন আসতেছে। তো এফ ডট এক্স সমান এবি কস থিটা, যে কারণে আমরা এফ এক্স কস থিটা এখানে বসাইতে পারি। আর এখানে যে ডাব্লিউ দেখতে পাচ্ছ, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই ডাব্লিউর উপরে কিন্তু আমি ভেক্টর চিহ্ন দিই নাই, এটার উপর ভেক্টর চিহ্ন আমি ভুলে দিই নাই এমন নয়। এফ এবং এক্স এর ডট গুণফলের কারণে যে আনসারটা আসবে সেই আনসারটা একটা স্কেলার রাশি হবে। ওই স্কেলার রাশি আমার ডাব্লিউকে স্কেলার করে দিবে, অর্থাৎ কাজ একটা স্কেলার রাশি। আর এই গুণনকে আমরা এই জন্য স্কেলার গুণন বলি, কারণ এই গুণনের ফলে যে আনসারটা আসে সেটাতে কোনো ভেক্টর চিহ্ন আসে না। তাহলে আমি যদি এখানে ভুলে ডাব্লিউর উপর ভেক্টর চিহ্ন দিয়ে দিই, এটা হবে চরম আকারের ভুল। কেন? কারণ এই দুজন গুণ হওয়ার ফলে কোনো ভেক্টর রাশি কোনোদিনও সৃষ্টি হবে না, ফলে এখানে আমরা কোনোভাবেই ভেক্টর চিহ্ন দিতে পারবো না। ডাব্লিউ গুলো এখানে ভেক্টর চিহ্ন দিয়ে আমরা ডট গুণন দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সব ধরনের অঙ্ক করতে পারবো, সব ধরনের অঙ্কই করতে পারবো। বাঁকা করে নিলেও করতে পারবো, সোজা করে নিলেও করতে পারবো। অর্থাৎ আমি কাঁধে রশি দিয়ে টেনে নিলেও আমি এই সূত্রের সাহায্যে অঙ্কটা আনসার বের করতে পারবো, আবার আমি যদি এভাবে টেনে নিয়ে যাই সেই সূত্রের সাহায্যে আনসার বের করতে পারবো। যখন আমি এভাবে টেনে নিয়ে যাব তখন থিটা এর মান অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। কেন? কারণ আমি ভূমির সাথে সমান্তরালে যাচ্ছি, এই হচ্ছে ভূমি, আমি বস্তুটাকে ভূমির সাথে সমান্তরালে টানছি, ফলে ভূমি এবং আমার মধ্যবর্তী যে কোণটা হওয়া উচিত ছিল সেই কোণটা হয়ে গেছে 0 ডিগ্রি। ফলে আমি এখানে কজের এই জায়গায় 0 বসাবো, এই জায়গায় 0 বসালে কজ 0 সমান অটোমেটিক্যালি 1 হয়ে যাবে, ফলে সূত্র এফ এক্সই হয়ে যাবে। অর্থাৎ আমরা যে বললাম সমান্তরালে টানলে ডাব্লিউর সূত্র হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, সেটা কিন্তু এখান থেকেও ব্যাখ্যা দিয়েও আমরা একই এফ এক্স আনতে পারতেছি। তো এই যে জিনিসগুলো আমরা এখন জানলাম, পুরা ক্লাস 9-এ ফিরে গেছি, ইন্টারমিডিয়েটের কাজ ক্ষমতা শক্তিতে ফিরে গেছি ফিজিক্সের। এই টোটাল জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে কাজকে বুঝতে হবে, কাজ কিভাবে প্রয়োগ করতেছি সেটা বুঝতে হবে, কাজের প্রয়োগ বিধির উপরে কাজের ইকুয়েশনের যে গবেষণা আমি এখন দেখাইলাম সেই বিষয়গুলোকে একটু চর্চা করে মনে রাখতে হবে আজীবনের জন্য, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কাজের ইকুয়েশন পড়ার পর আমরা আজকে আর না পড়ি, কারণ হচ্ছে এমনি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা আগামী ক্লাসে আর যদি কোনো বাড়তি টপিকস থাকে সেই টপিকসগুলো আমরা আলোচনা করব, এবং আমি আশা করব যে আগামী ক্লাসের পরের ক্লাস থেকে আমরা
গাণিতিক সমস্যা দেখা শুরু করতে পারবো, কারণ আমাদের আগামী ক্লাসেই আমরা মোটামুটি এই অধ্যায়ের অধ্যায় শুরু করার যে বেসিক সেগুলো আগামী ক্লাসেই শেষ করে ফেলবো এবং এরপর থেকে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। হ্যাঁ, স্টুডেন্টরা সাধারণত সরাসরি গাণিতিক সমস্যা করে ফেলতে চায়। সরাসরি গাণিতিক সমস্যা করে ভাই ফায়দা কি? হ্যাঁ, পরীক্ষায় কমন আসে, বলবিদ্যার একটাই প্রবলেম যে পরীক্ষায় কমন আসে, যে অঙ্কগুলো আমরা করি সাধারণত বারবার পরীক্ষা আসে সেগুলো করলেই কমন চলে আসে। কিন্তু একবারও যদি কমন না পড়ে, একবারও যদি কোনো একটা অঙ্ক একটু করে চেঞ্জ করে দেয়, তাহলে বান্দারা আর বুঝে উঠতে পারবে না যে আসলে এখানে কি ঘটছে, কোন কারণে আমরা কোন লজিকে এই বান্দার চেঞ্জের বিষয়টাকে সমাধান দিতে পারবো সেটা বুঝতে খবর হয়ে যাবে এবং ওই একটা প্রশ্নের জন্য তার 3 ঘন্টা চলে যেতে পারে। যে কারণে আমাদেরকে অবশ্যই বেসিক লেভেল থেকে এগিয়ে যেতে হবে। ফিজিক্সকে বুঝলেই আমরা কেবলমাত্র বলবিদ্যাকে বুঝতে পারবো, আর এই বলবিদ্যা একটা ফিজিক্সের একটা পার্ট। ওকে, তো আমরা আগামী ক্লাসেই বাড়তি যে টপিকসগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো পড়ে ফেলবো, মানে ফিজিক্স শেষ করে ফেলবো, এরপর আমরা সরাসরি বলবিদ্যার গাণিতিক সমস্যাগুলোতে ঢুকে যাব।